প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, ইনশাল্লাহ এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ কাউসার। ওনার বাড়ি ছয়ঘরিয়া গ্রামে, আর পোস্ট সদর ইছাপুরা, থানা বুড়িচং, জেলা কুমিল্লা। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। আর এই ঘটনাটি ঘটেছিল 2004 সালে ওনার আপন মামার সাথে। ওনার মামার নাম হচ্ছে নুরুল আমিন, সবাই তাকে আমিন মামা বলেই ডাকতেন। তো ঘটনাটি যখন ঘটে, ওই আমিন মামা উনি কুমিল্লা শহরের কোন একটি স্টিল কারখানায় ওয়েল্ডার হিসাবে কাজ করতেন। তিনি প্রতিদিন সাইকেল চালিয়ে কর্মস্থলে আসা যাওয়া করতেন। কারখানায় অতিরিক্ত কাজের চাপ থাকার কারণে তিনি সবসময় বেশ রাত করেই বাড়িতে ফিরতেন। কখনো কখনো এমন হতো রাত 12টা বা 1টার সময়ও বাড়িতে ফিরতেন। ঠিক তেমনি একদিনকার ঘটনা, আমিন মামা তার কর্মস্থল থেকে ফিরছিলেন, তখন রাত 11টা বাজে। ফেরার পথে শহর থেকে তিনি দুটি বড় টাটকা ইলিশ মাছ কিনে নিয়েছিলেন। তো হঠাৎ করেই তিনি মাছ কেনার সিদ্ধান্ত নেন, কারণ ওনার মনে পড়ে যে পরদিন আমাদের বাড়িতে অতিথি আসবে, আর অতিথি যেহেতু আসবেন তাদেরকে তো আপ্যায়ন করতে হবে। এই চিন্তা করেই তিনি মাছ কিনেছিলেন। আর পরদিনের জন্য তিনি কারখানা থেকে ছুটিও নিয়ে নেন। সুতরাং উনি কারখানা থেকে একটু তাড়াতাড়ি বের হয়েছিলেন। আর বের হওয়া বলতে কি, উনি স্বাভাবিক যে সময় বের হতেন আরেকটু দেরিতে সে সময় বের হয়েছিলেন। তো প্রবলেম যেটা হলো যে মাছ কিনতে গিয়ে অত রাত্রে আসলে মাছ পাচ্ছিলেন না, যেহেতু কুমিল্লা শহরে লোকবল বেশি, বিভিন্ন অনেক রাত পর্যন্ত অনেক কিছু পাওয়া যায়। তো মাছ কিনতে কিনতে বেশ রাত হয়ে যায়। আর মাছ কিনে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তখন রাত 12টার একটু আগে। ওনার বাড়ি তো বেশ দূরে, শহর থেকে 15 থেকে 16 কিলোমিটার দূরে ওনার বাড়ি। এই পুরোটা পথ তিনি বাইসাইকেল চালিয়ে যাবেন। তো উনি দুটি মাছ কিনে ওই ব্যাগের মধ্যে রেখে ব্যাগটা সামনে ঝুলিয়েছেন। ওনার বাইসাইকেলের সামনে যে হ্যান্ডেল রয়েছে সেই হ্যান্ডেলের সাথে ঝুলিয়ে উনি সাইকেল চালায় বাড়ি ফিরছিলেন। তো উনি মেইন শহর ক্রস করে গ্রামের ভিতর দিয়ে যখন সাইকেল চালাবেন তখন কিন্তু ওইখানে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটার নাম হচ্ছে বড় পুকুর পাড়। যারা স্থানীয় তারা হয়তো জায়গাটা চিনবেন। আর তিনি এমন একটা রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন যে রাস্তাটি কিনা খুব নিরিবিলি এবং শুনশান ছিল। আর এখানে একটি বিষয় বলে রাখা দরকার যে এই যে বড় পুকুর পাড় বা আশেপাশের কয়েকটা জায়গা রয়েছে, সেখানে যে আজকে ঘটনার সাথে সম্পর্কিত কয়েকটা জায়গা রয়েছে, সেটা হলো বাঁশঝাড়, পুকুর পাড় এবং আম গাছ। তো ওই বাঁশঝাড়, পুকুর পাড়, আম গাছ এটাই এখনো অক্ষত রয়েছে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে যে ঝোপ জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে এখন। আর ওই রাস্তা দিয়ে রাতের বেলা যেতে তো মানুষ ভয় পায়, দিনের বেলাতেও নাকি একটা সময় লোকজন খুব কম আসা যাওয়া করতো। আর রাতের বেলা এখনো মানুষ ভয় পায়, যার কারণে রাস্তার দুপাশে এখন লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। তখন কিন্তু এরকমটা ছিল না। আর ভর দুপুর এবং সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে লোকজন খুবই কম আসা যাওয়া করতো। তো যাই হোক, এই রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর ওই সময় ছিল না। দুপাশে বাঁশঝাড় এবং কবরস্থান ছিল। আবার দুপাশে কিন্তু ফসলি জমিও ছিল। আর বাঁশঝাড় পেরোলেই সামনে অনেক বড় একটি পুকুর রয়েছে। তো তিনি যখন সাইকেল নিয়ে বাঁশঝাড়ের কাছাকাছি এসেছেন তখন আচমকা বাঁশঝাড়গুলো কোনো ধরনের বাতাস ছাড়াই এলোমেলো ভাবে দুলতে থাকে। তো এমন সময় আমিন মামার কাছে মনে হচ্ছিল মর্মর শব্দে পুরো বাঁশঝাড় তার উপর ভেঙে পড়বে। তো আমিন মামা এর সঠিক কারণ তখনও বুঝে উঠতে পারেননি। তিনি ভাবলেন হয়তো ঝড় বৃষ্টি হবে তাই বাতাস বইছে, কারণ এমনিতেও তখন আবহাওয়া বা আকাশের অবস্থা তেমন একটা ভালো ছিল না। আর ওই সময় আসলে ঝড় বৃষ্টির সময়ই ছিল। তো আকাশ
আকাশে চাঁদ বা তারা কিছুই ছিল না, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। আকাশের এমন অবস্থা দেখে তিনি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য জোরে জোরে সাইকেলের পেডেল চালাতে লাগলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই জায়গা থেকে আরেকটু সামনে গিয়ে সাইকেলের চেন পড়ে যায়। তিনি ভাবলেন যে খুব জোরে জোরে সাইকেল চালাচ্ছেন, তো যার কারণে চেন পড়াটা অস্বাভাবিক কিছু নয়। তো ওনার কাছে আবার টর্চ লাইট ছিল না, আর 2004 সালে এরকম মোবাইল ফোন সবার হাতে কিন্তু ছিল না, যার কারণে ওই অন্ধকারে তিনি আসা যাওয়া করছিলেন। আর পথঘাট তো একদম ওনার চেনা, যার কারণে অন্ধকারে চলতে ওনার খুব বেশি সমস্যা হয় না। তো যাই হোক, আমিন মামা বিদ্যুৎ চমকানোর আলোয় অনেকবার চেষ্টা করার পর সাইকেলের চেনটি তুলতে সক্ষম হন। সামান্য কিছুটা পথ যাওয়ার পর আবারও একই রকম ভাবে চেন পড়ে যায়। বিষয়টা আমিন মামা স্বাভাবিকভাবেই নিয়েছেন, কারণ এমনটা হতেই পারে। কিন্তু বেশ বিরক্ত লাগছিল এই কারণে, যেহেতু ওনার কাছে কোনো আলো ছিল না, এই কারণে চেনটা উঠাতে গিয়ে ওনার সমস্যায় পড়তে হচ্ছিল। আর কিছু দূর এভাবে এগিয়ে আসার পর যখন ওই বাঁশঝাড় পেরিয়ে পুকুরের কাছাকাছি আসেন, তখন ওই পুকুরের উত্তর কোণায় রয়েছে বিশাল এক আম গাছ, যে আম গাছের কথা শুরুতে বলেছি। ওই আম গাছটির কাছাকাছি আসতেই আবারও সাইকেলের চেন পড়ে যায়। তো ওই আম গাছের নিচে আবার কয়েকটা কাঁচা খড়ের গাদা জমানো ছিল। গ্রামে ধান মাড়াই করার পর যে কাঁচা খড় অবশিষ্ট থাকে, সেগুলো রোদে শুকিয়ে গবাদি পশুকে খাওয়ানোর জন্য এগুলো গাদাগাদি করে রেখে দিত। তো ওখানেও এমন ভাবে রাখা ছিল। দিনের বেলাতেও তিনি যখন ওদিক দিয়ে গিয়েছেন এটা দেখেছেন। তো ওই জায়গাতে এসে যখন আমিন মামা সাইকেল থেকে নেমে চেইন তুলতে যান, তখন তিনি দেখেন সাইকেলের চেইনটি কোনোভাবেই আর তুলতে পারছেন না, কারণ এটি যে কোনো ভাবে সাইকেলের লোহা বা চেইন কাভারের কোথাও আটকে এমন ভাবে গিয়েছে যে চেনটা তুলতেই পারছেন না। এখন সাইকেলটা তিনি ঠেলে ঠেলেও আনতে পারছিলেন না, কারণ হলো সাইকেলের চেনটা এমন ভাবে পড়েছে যে পেছনের চাকা ঘুরছে না। সাইকেলটা নিয়ে আসতে হলে এক হাত দিয়ে যে সাইকেলের যে ক্যারিয়ার রয়েছে, সেই ক্যারিয়ার ধরে সাইকেলের পেছনের চাকা উঁচু করে সামনের চাকা ঠেলে ঠেলে আসতে হবে। আর যেই জায়গাতে চেনটা পড়েছে বা এরকম হয়েছে, সেখান থেকে ওনার বাড়িটা তখনও বেশ খানিকটা দূরে। এতটা পথ এভাবে সাইকেল আনাটাও বেশ কঠিন, আর সাইকেলটা উনি রেখেও যেতে পারছিলেন না, চুরি হয়ে যাবে এই কারণে। তো উনি কি যে করবেন বুঝে উঠতে পারছিলেন না। আর অন্ধকারে তেমন কিছু ভালোভাবে দেখতেও পারছিলেন না, কারণ আশেপাশে ঘর বাড়িও নাই, কারো হেল্প নেবেন সেটাও হচ্ছিল না, মোবাইল ফোনও নাই যে কাউকে ফোন করে আসতে বলবেন সেখানে হেল্পের জন্য, সেটাও পারছিলেন না। তো বিদ্যুৎ চমকানোর যে আলো হচ্ছিল তাতে উনি সাইকেলের চেনটা ভালো করে উঠাতে পারছিলেন না ওই আলোতে দেখে দেখে। যাই হোক, ওই বিদ্যুৎ চমকানোর আলোতে তিনি একটি ব্যাপার লক্ষ্য করেন। সাদা কাপড় পরা একটা মহিলা অবয়বের মতো সে ওই খড়ের গাদার কাছে কিছু একটা করছে। আমিন মামা অন্ধকারে স্পষ্ট বুঝতে পারছিলেন না। বিদ্যুৎ চমকানোর আলোতে যতটুকু দেখা যাচ্ছিল তাতে আমিন মামা দেখলেন রাস্তার পাশে যে জায়গাটিতে খড় শুকানোর জন্য খড়ের গাদা রাখা ছিল, সেই খড়ের গাদা থেকে খড় নিয়ে এক মহিলা খড় শুকানোর জন্য ছিটাচ্ছেন। তো মামা ভাবলেন হয়তো মারাই করতে সময় লেগেছে, তাই কাজ শেষ করতে পারেনি। আর আমিন মামা এটাও ভাবলেন যে ওই মহিলার কাছে কোনো আলোর ব্যবস্থা থাকলেও থাকতে পারে, যেহেতু এত রাত্রে উনি আসেন এখানে, অন্ধকার পথে তো এতটা পথ আসেননি তিনি। তো 7-5 না ভেবে আমিন মামা ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, এই যে কাকি, আপনার কাছে কোনো বাতি বা হারিকেন আছে? এভাবে বেশ কয়েকবার বলার পর ওই মহিলার কাছ থেকে কোনো উত্তর আসলো না। মহিলা ঠিক যেভাবে কাজ করছিল ঠিক সেভাবেই করছে। তখন আমিন মামার একটু সন্দেহ হয়। মামা ভাবলেন কাজ যদি শেষ নাই হবে, তবে তার সাথে তো আরো লোকজন থাকার কথা। একা রাত্রে অন্ধকারে ঝড় বৃষ্টির ভাব হয়েছে, মহিলা মানুষ এখানে তো আসার কথা নাই ভাবে। কিন্তু আমিন মামা কিন্তু ওই মহিলার মুখ তখনও দেখেননি। যতটুকু দূরত্বে তিনি ছিলেন অন্ধকারে তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তো
যখন দেখলেন ওই মহিলা কোনো উত্তর দিচ্ছেন না, তিনি চিন্তা করেন মহিলা হয়তো বা লাজুক স্বভাবের, এত রাত্রে কোনো পুরুষ মানুষের সাথে তিনি কথা বলতে আনইজি ফিল করছেন। তো উনি আসলে মানে ডিফারেন্ট কিছু চিন্তা করেননি যে ওই মহিলা ভূত প্রেত কিছু হতে পারে। তো উনি চিন্তা করেন যাক কি আর করা, সাইকেলটা টেনেই তিনি বাড়িতে নিয়ে আসবেন। তো কথা ভেবে যেই না সাইকেলটি টেনে নিয়ে আসছিলেন, তখনই ওই মহিলাটি পেছন থেকে আমিন মামাকে ডাক দেয়, বলে কিরে তোর না আলো লাগবে, আলো নিবি না? আমার কাছে আলো আছে তো। তখন আমিন মামা স্বাভাবিকভাবে বললেন, আমি তো আপনাকে অনেকবার বললাম, আপনি তো কোনো কথাই বললেন না আমার সাথে। তো আমিন মামার কথা না বাড়িয়ে বললেন, আচ্ছা ঠিক আছে আলো দিবেন দেন, যদি একটু তাড়াতাড়ি দিতেন আমার ভালো হতো, অনেক রাত হয়ে গেছে তো বাড়িতে যেতে হবে। তখন ওই মহিলাটি ওই যে আম গাছের কথা বললাম ফেলিসেনার্স, ওই আম গাছের কাছে গেলেন, কাছে গিয়ে মানে আম গাছের পেছন সাইডটাতে চলে গেলেন, গিয়ে আর আসেন না। তখন মামা ভাবলেন হয়তো হারিকেন বা কুপিতে আলো মানে কমিয়ে রেখেছিলেন, কারণ তেল কম ছিল, এটা হতে পারে, তাই উনি নিভিয়ে বা আলো কমিয়ে কাজ করছেন, ওইটাই আনতে গেছেন হয়তো বা। কিন্তু অনেকক্ষণ হয়ে যায় ওই মহিলা আম গাছের ওপাশ থেকে আর আসে না। তখন আমিন মামা আবার ওই মহিলাকে বলল, তাকে একটু তাড়াতাড়ি করবেন কি? এই কথা বলার পর ওই গাছের ওপাশ থেকেই ওই মহিলা কণ্ঠে বলে উঠেছে, আচ্ছা আমি যদি তোকে আলোর ব্যবস্থা করে দেই তুই আমাকে কি দিবি? এ কথা শোনার পর মামা বেশ বিব্রত বোধ করলেন, এই ভেবে যে একে তো যে মহিলার কণ্ঠ উনি শুনছেন সেই মহিলার তার কণ্ঠের সাথে তিনি পরিচিত নন, মানে তিনি অপরিচিত একজন মহিলা, আর মহিলাকে তিনি অন্ধ করে চিনতেও পারছিলেন না। আবার হঠাৎ করে তিনি তুই তুকারি করে কথা বলা শুরু করেছেন। তো যাই হোক, মামা কিছু মনে না করে বললেন, এটা কেমন কথা, আমি আপনার কাছে একটু আলোই তো চাইলাম, আর আপনি এর বিনিময়ে আমার কাছে প্রতিদান চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমার কাছে অল্প কিছু টাকা আছে, এতে আপনার হবে? মহিলা বলল, না, টাকা পয়সা আমার কোনো প্রয়োজন নেই। তখন মা বললেন, এছাড়া তা আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। তখন ওই মহিলা বলল, এই তুই মিথ্যা কথা কেন বলছিস? তুই আসার সময় তো দুইটা বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছিস, আমাকে মাছগুলো দিয়ে দে। এই কথা বলার পর আমিন মামার মনে একটু খটকা লাগে এবং বেশ রাগও হন তিনি, কারণ মাছ তো ব্যাগের মধ্যে, সে কিভাবে জানলো যে আমি কখন মাছ নিয়েছি? তাই মামা একটু রাগান্বিত হয়ে বললেন, আপনি আমাকে একটু আলোর ব্যবস্থা করে দেবেন, আর তার বিনিময়ে আমি আপনাকে মাছগুলো দিয়ে দিব। আমি তো আপনাকে টাকা দিতে চেয়েছি, আপনি তো নিলেন না, আর মাছগুলো তো আমার বাড়িতে অতিথি আসবে তাদের জন্য কিনেছি, আপনাকে তো আমি দিতে পারবো না। যাই হোক ঠিক আছে, আপনার আলো আমার লাগবে না, আমি চললাম, আর আপনাকে আমি টাকাও দিব না, মাছও দিব না, আপনার আলোও নিব না, সাইকেলটা আমি ঠেলে নিয়ে চলে যাচ্ছি। তো এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে আমি ভাবলেন, আচ্ছা এই মহিলা খড় শুকানোর জন্য রাতের বেলা কেন আসবে? খড় শুকায় তো দিনের বেলা সূর্যের আলোতে, রাতের বেলা কি খড় শুকানোর কোন সময়? এই চিন্তা করছেন, কিন্তু প্যারানর্মাল কোনো বিষয় তখনও কিন্তু তার মাথায় আসে নাই, মানে উনি এমনি কোনো কিছু যুক্তি খোঁজার চেষ্টা করছিলেন আর কি। তো যাই হোক, উনি এক হাতে সাইকেলের যে ক্যারিয়ার আছে সেই সাইকেলের ক্যারিয়ারটা ধরে উঁচু করেছেন পিছনের চাকা এবং সামনে ঠেলে নিয়ে আবারও চলা শুরু করেন। হঠাৎ করে উনি ফিল করেন যে উনি আগাতে পারছেন না, মানে সাইকেলটা কোনো একটা জায়গায় আটকে গেছে। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই যে সাদা কাপড় পরা মহিলা, সেই মহিলা সাইকেলের চাকা পেছন থেকে টেনে ধরেছে। আর তখন ওই মহিলাটি বলে উঠলো, এই তুই আমাকে মাছ না দিয়ে কোথায় যাচ্ছিস? আমাকে মাছ না দিয়ে তো তুই আজকে কোথাও যেতে পারবি না। এদিকে সাইকেলটা ওই মহিলার হাত থেকে তিনি ছাড়ানোর চেষ্টা করছিলেন, ওই মহিলা সাইকেল ছাড়ে না। এদিকে বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুৎ চমকার আলোতে মামা ওই মহিলাটির চেহারা স্পষ্ট ভাবে দেখতে পান। দেখে তিনি অবাক হয়ে যান, কারণ যে মহিলাটাকে তিনি দেখেছেন এই মহিলাকে তিনি চেনেন। ওই মহিলাটি হলো বানু পাগলি। মামা দেখেন বিবর্ণ, রোগা ও ফ্যাকাশে চেহারায় বানু পাগলি তার সাইকেলটি টেনে ধরেছে।
তো বানর পাগলির এমন বিবর্ণ ফ্যাকাশে চেহারা দেখে আমিন মামা বেশ ভয় পেয়ে যান, কারণ বানর চেহারা এতটা রোগা আর ফ্যাকাশে বর্ণের ছিল না। এখানে বলে রাখা ভালো, বানু হচ্ছে ওখানকার স্থানীয় একজন মানসিক রোগী। বেশ বহু বছর আগেই সে পাগল হয়ে যান, অনেক চেষ্টা তদবির করা হয়েছে কিন্তু সে সুস্থ হয়নি। কিন্তু বানু কিন্তু শান্ত স্বভাবের একজন পাগলি ছিল, সে আক্রমণাত্মক বা ক্ষিপ্র প্রকৃতির কোনো পাগলি ছিল না। কেউ কিছু দিলে খেত, না দিলে খেত না। সে এত বছরে কখনো কাউকে আক্রমণ করেছে, একটা ঢিল ছুঁড়েছে এমন রেকর্ড নেই। বানর পাগলি হলেও সবাই তাকে ভালোবাসতো, সবাই তাকে খাবার দিত, কারণ সে সকলের কাছে বেশ ভালো পাগলি হিসেবে পরিচিত ছিল। বললাম তো, কাউকে কখনো সে ক্ষতি করতো না, আক্রমণ করতো না। আর যেহেতু সে স্থানীয় একজন পাগলি, তাই আমিন মামা তার স্বভাব এবং তার আচার আচরণ সম্পর্কে খুব ভালো করেই জানতেন। তখন ওই আমিন মামা বলে উঠলেন, ঠিক আছে বানু, তুমি আগামীকাল আমাদের বাড়ি যেও, কেমন? তোমাকে ইলিশ মাছ রেঁধে খাওয়াবো। এত রাতে তুমি মাছ নিয়ে তো খেতেও পারবে না, কি করবা? তুমি বরং কালকে আমাদের বাড়ি আসো। কিন্তু বানু কিছুতেই মামার কথায় রাজি হয় না। হঠাৎ করে মামার আবার মনে পড়ে, আচ্ছা বানু এত রাতে এখানে কি করে? সে তো নিজের বাড়ির আশেপাশে ছাড়া কোথাও যায় না, গেলেও কাছে পিঠে কয়েকটা দোকানে যায় যেখানে লোকজন বসে থাকে, সেখানে যায়, তাছাড়া তো কোথাও যায় না। আর আমার ব্যাগের মধ্যে ইলিশ মাছ আছে, বানর তো এটা জানার কথা না। এই কথা ভাবতে ভাবতে আমিন মামার মনের মধ্যে কিছুটা ভয় কাজ করছিল। তখন আমিন মামা কি করবেন ভেবে এক পর্যায়ে তিনি ইলিশ মাছ এবং মাছগুলো উনি নিয়েছেন, ওই হ্যান্ডেল থেকে মাছের ব্যাগটা নিয়েছেন। আর সাইকেলটা তো নিয়ে উনি বেশি দূর যেতে পারবেন না, সাইকেল ফেলে বাড়ির দিকে দেন এক বহু দৌড়। ভয় পেলেও তিনি হাত থেকে কিন্তু মাছের ব্যাগ ফেলেননি। যখন মামা দৌড়াচ্ছিলেন তখন পেছন থেকে চিৎকার ভেসে আসছে, মনে হচ্ছিল ওই আম গাছের ডাল সমেত ওই আম গাছটা ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। উনি পেছন দিকে তাকাননি। তখন ওই মহিলার কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, তখন হয়ে যায় বানুর কণ্ঠ। আর ওই বানর কণ্ঠে পেছন থেকে বলছিল চিৎকার করে, এই মাছগুলো আমার দিয়ে যা রে, আমি কতদিন মাছ খাইনি রে, তুই কিন্তু কাজটা ভালো করলি না, আজকে বেঁচে গেলেও আমি কিন্তু ঠিকই তোর কাছে আবার আসবো। এদিকে আমিন মামা কিন্তু এক মুহূর্তের জন্য দৌড় থামাননি। দৌড়াতে দৌড়াতে তিনি একসময় বাড়ির উঠোনে এসে বানু আসছে বানু আসছে বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েছেন। পরক্ষণে তাকে ধরাধরি করে ঘরে নেওয়া হয়। উনি যেহেতু সেন্সলেস হয়েছিলেন, কাউকে কিছু বলতে পারেননি যে কি হয়েছে। আর উনি যে বানু আসছে এটা বলছেন, ঘরের লোকজন আসলে ঠিক ওইভাবে স্পষ্টভাবে বুঝতেও পারেনি যে তিনি কি শব্দ উচ্চারণ করছেন। তো হুশ ফেরার পর উনি আসলে অপ্রকৃতস্থ ছিলেন, ভালো করে কথা বলতে পারছিলেন না। ওনার এই অবস্থা দেখে স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। তিনি ঝাড়ফুঁক করতেন এবং প্যারানরমাল বিষয়ের টুকিটাকি উনি চিকিৎসা করতেন। তো ইমাম সাহেব যখন ঝাড়ফুঁক করেন তখন আমিন মামার অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। তখন তিনি মামাকে জিজ্ঞেস করেন, গত রাতে তোমার কি হয়েছিল? তখন তিনি ইমাম সাহেব এবং পরিবারের সব সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলেন। কিন্তু আমিন মামা ঘটনা বলার এক পর্যায়ে নানা এবং পরিবারের অন্য সদস্যরা তার মুখে বানু পাগলির কথা যখনই শুনেছে, তখন ইমাম সাহেব সহ সবাই আমিন মামার দিকে হা করে তাকিয়ে থাকেন। তখন মামা সবাইকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তখন তারা বলে যে তুমি মাছগুলো বানুকে দিয়ে দিতা, তাহলে তো তোমার সাথে আরো খারাপ কিছু করতে পারতো। আর তুমি যে বানুর কথা বলছো, বানু তো গতকাল ভোরবেলায় মারা গেছে, তুমি তো অনেক সকালবেলা চলে যাও, এই জন্য মৃত্যুর খবরটা পাও নাই। তাকে তো মাটিও দিয়ে দেওয়া হয়েছে মাগরিবের আগেই। ইমাম সাহেব বললেন যে হ্যাঁ, ওর জানাজা তো আমি পড়াইছি। বাড়ির সকলে বলেন যে, মহিলারা বলছেন বানরকে তারা দেখতে গেছেন, বাড়ির অন্য পুরুষ সদস্য বলেন বানর জানাজায় তারা শরীক হয়েছেন, তাকে দাফন করেছেন। একথা শুনে মামা খুবই হতবাক হয়ে যান।
ইমাম সাহেব বলেন, ও আসলে বানর পাগলি ছিল না, বানরূপী খারাপ কোন জিনের পাল্লায় পড়েছিলে তুমি তখন। বিশেষ করে আম গাছে বেশ কিছু জিন রয়েছে, পিশাচ শ্রেণীর জিন, যেগুলো মানুষকে ওখানে ভয় দেখায়। তুমি এমনই এক জিনের খপ্পরে পড়েছিলে। আল্লাহর অশেষ রহমতে তুমি কোনো ধরনের ক্ষতি ছাড়াই সেখান থেকে আসতে পেরেছো। তো ইমাম সাহেব তাকে বেশ কয়েকদিন টানা ঝাড়ফুঁক করেন, নির্দিষ্ট সময় বাড়িতে আসতেন, ঝাড়ফুঁক করেন, এভাবে আস্তে আস্তে তিনি একদম স্বাভাবিক হয়ে গিয়েছিলেন। তো যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা, জিনেরা মানুষের এত খবর কিভাবে রাখে? একদিকে বানু মারা গেল, ওদিকে বানর রূপ নিল এক পিশাচ শ্রেণীর জিন, আবার আমির মামা ইলিশ মাছ নিয়ে ফিরছেন, সে খবর তারা রাখলো। এতগুলো খবর আসলে তারা কিভাবে রাখে? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে জিনেরা সব জায়গায় সহজে বিচরণ করতে পারে, এই জন্য সব ধরনের খোঁজ খবর তারা রাখতে পারে। আর ইনার বেলাও সেই একই ধরনের ঘটনাটি ঘটেছিল। এখানে আপনাদের মনে আর একটা প্রশ্ন উদিত হতে পারে, সেটি হচ্ছে যে লোহা থাকলে নাকি জিন কাছে আসতে পারে না, তাহলে লোহার সাইকেলটি কিভাবে ওই জিনটি টেনে ধরলো? প্রিয় লিসেনার্স, এটা সত্য যে আগুন এবং লোহা দেখলে জিন ভয় পায়, এটা অবশ্যই সত্য। কিন্তু কোন কোন জিন তারা তাদের ক্ষমতাকে এই পর্যায়ে নিয়ে যেতে পেরেছে যে অনেক সময় এই আগুন বা লোহা দেখিয়েও তাদেরকে ভয় দেখানো যায় না, বা ওই বিষয়ের ঊর্ধ্বে তারা চলে গেছে, এমনটা হয়। কিন্তু মনে করুন যে কেউ সাপ দেখলে ভয় পায়, কারণ সাপের বিষ রয়েছে, সাপ কামড় দিলে মানুষ মারা যাবে বা কোনো প্রাণী মারা যাবে। কিন্তু অনেকে আছে না যে সাপ ধরতে পারে, বিষধর সাপ হাত দিয়ে ধরে ফেলতে পারে, এবং সাপ ধরার কৌশলটা তারা এমন ভাবে রপ্ত করেছে যে সাপের এমন জায়গায় খপ করে ধরে ফেলে সাপ আর কামড় দেওয়ার সুযোগ পায় না। অথচ আমরা সাধারণ লোক কিন্তু সাপ ধরতে পারি না, ধরতে গেলে বিপদ হবে। তো এভাবে জিনদের মধ্যেও যে বিষয়গুলোতে তাদের ভয় রয়েছে, কেউ কেউ কিন্তু সেই জিনিসগুলো সাধনা করে ভয়ের ঊর্ধ্বে চলে গেছে, এমনটা কিন্তু হয়। এটা সবাই না, কিন্তু অধিকাংশ। তো এইটাই একটা ব্যাখ্যা হতে পারে বলে আমার ধারণা। আপনাদের কাছেও যদি কোনো এই বিষয়ের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা থাকে, আপনারাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের কাউসার ভাইকে, যিনি আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন কুমিল্লা থেকে।